পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আপনি বলছিলেন যে মনস্তত্ত্বের পরিবর্তন আনা দরকার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের। তো এই পরিবর্তনের জন্য আপনি দায়িত্ব নেওয়ার পর কি কাজ করেছেন বা কি পদক্ষেপ নিয়েছেন? আমি করেছি বলা যাবে না, করার জন্য প্রস্তুত হচ্ছি এবং কিছু অগ্রগতিও করার চেষ্টা করছি। কোনো কাজ করতে হলে আমার মনে হয় প্রথমে একটা জনমত তৈরি করা দরকার, যারা কাজ করছেন তাদের ভিতরে এবং বাইরেও। তো প্রথম কাজটা হচ্ছে যে আসলে কোথায় কি হচ্ছে এটা জানা দরকার। বিশ্বের কোথায় কি হচ্ছে, বিশ্বের এবং আমাদের স্কুলে আমাদের কলেজে কি হচ্ছে সেটার জন্য আমি ইন্সপেকশন, যেটা ডিআইএ আছে, তাকে আমি ঢেলে সাজাতে চাই। আমি ইতিমধ্যে চেক করেছি যে আমাদের প্রায় 30,000 স্কুল আছে, 5,000 মতো কলেজ আছে। তো মাত্র প্রত্যেক বছর 1700 ইন্সপেকশন করা হয় এবং ইন্সপেকশন তাদের মতো করে বা আমাদের মতো করে করা হয়। তো আমি হিসাব করে দেখেছি যে প্রায় 17 বছর লাগবে প্রত্যেকটা কলেজ বা স্কুলে যেতে। তো তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা কোথায় কি হচ্ছে কিভাবে বুঝবো? আমরা যদি না বুঝতে পারি কোথায় কি আছে, তাহলে কিভাবে আমরা প্ল্যান করব? সেই জন্য আমি চিন্তা করেছি নতুন একটা ডিভাইস করার চেষ্টা করেছি। যদি পিয়ার লার্নিং হয় তাহলে পিয়ার ইন্সপেকশন কেন হবে না? তো আমি বলছি যে দেখুন, একটা কলেজের প্রিন্সিপাল আর একটা কলেজকে ইন্সপেকশন করবে। আমি একটা সফটওয়্যার করব, র্যান্ডম করা থাকবে, কোন কলেজ ওই এলাকারই হবে, খুব বেশি দূরে হলে তার যাওয়ার অসুবিধা হবে। তো এই ইন্সপেকশন করার পরে সেই রিপোর্টটা ডিআইয়ের কাছে পাঠাবে। ডিআইয়ের কাছে পাঠালে এবং অনলাইনে তাকে পাঠাতে হবে, তার কারণ অনেকটা বাধ্য করব, তাহলে কিছুটা হলেও অভ্যস্ত হবে, একদিন অন্তত নাড়াচাড়া করবে। তো এই ডিআইয়ের কাছে যখন আসবে তখন ডিআই অফিসে বসে সেটা দেখবে যে এটা কোথায় কি আছে, কি করা যায়। যদি তারা মনে করে ফার্দার ইন্সপেকশন তাহলে করবে, এবং না হলে ওইটার পরে অ্যাকশানে যাবে, কি করা দরকার তাদের। পুলিশিং করা আমার মনে হয় ঠিক হবে না। এটা একটা বিষয় করব, তার কারণ অনেক রকমের বদনাম করা হয়, সত্যও আছে মিথ্যাও আছে, সব কিছু হয়তো সত্য না। তো এই যে পিয়ার ইন্সপেকশন হলে আমার মনে হয় যে প্রত্যেক বছর প্রত্যেকটা স্কুল বা কলেজ ইন্সপেকশন করা সম্ভব। দ্বিতীয় আরেকটা বিষয়, সব জায়গায় হয়তো সমস্যা নেই, তখন আমরা সর্ট আউট করতে পারবো যে কোন কলেজে 5 বছর পরে যেতে হবে, কোনটায় 2 বছর পরে, কোনটায় 3 বছর, কোনটা 1 বছর, তখন আমাদের সোজা হবে। এইভাবে আমি ইন্সপেকশনের জন্য আমি ঢেলে সাজানোর চেষ্টা করছি, একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক, শিক্ষক নিয়োগে অনেক কথা বলা হয়, সেটা আমি চেষ্টা করছি যে শিক্ষক নিয়োগ এখন এনটিআরসি থেকে পরীক্ষা নেয়, নেওয়ার পরে যখন কলেজে বা স্কুলে পাঠিয়ে দেয়, দেওয়ার পরে তারা একটা পরীক্ষা নেয়, এবং এখানে অনেক রকম কথাবার্তা আছে, আপনারা জানেন, পত্রপত্রিকায় দেখেছি। তো অনেক কিছু বিশ্বাসযোগ্য আছে, কিছু ক্ষেত্রে হয়তো সেটা সঠিক না। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে এনটিআরসি থেকে যখন পরীক্ষা হবে, শুধু রিটেন পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হলে কিন্তু আসলে সে টিচার হিসেবে কাজ করতে পারবে কিনা সঠিকভাবে বোঝা যায় না, কিন্তু তার সাথে প্রত্যক্ষভাবে ইন্টারভিউয়ের একটা ব্যবস্থা থাকা দরকার, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। তবে তার আগে আমি যে কাজটা করতে বলছি যে থানা ওয়াইজ এই পরীক্ষাটা একটু ক্যাপসুল আকারে হবে, মানে সেগমেন্ট আকারে। কেন? একটা থানা বা একটা উপজেলায় কি পরিমাণ ডিমান্ড আছে আমি আগে মাধ্যমিক অফিসারের কাছ থেকে আনবো, যে কতজন খালি হতে পারে, তার চেয়ে হয়তো 10 বা 20% বেশি আমি পাস করাবো, যা দরকার তার চেয়ে 20% বেশি পাস করাবো, এবং যখনই খালি হবে তখন অনলাইনে একটা সিস্টেম থাকবে, ওখানে থানা অফিসারের কাছে যাবে, সে যে জয়েন করবে, এইটা যখন জয়েন করবে তখন কিন্তু ওখানে আর টাকা পয়সা নেওয়ার সুযোগ থাকবে না। আমার মনে হয় না যে এটা দীর্ঘমেয়াদী। কেন? আমি যদি ভালো পরিবেশ পাই তাহলে কিন্তু 6 মাসের ভিতর একটা সফটওয়্যার করে ফেলা সম্ভব। আশা করছেন ভালো পরিবেশ পাবেন, এবং এটা 6 মাসের পরিবেশ বলতে আমি বুঝছি একটা ইন্টারনাল পরিবেশ, একটা এক্সটার্নাল পরিবেশ, একটা আমার কন্ট্রোলের ভিতরে, একটা কন্ট্রোলের বাইরে। আমি দুটাকেই চিন্তা করি। কোনটাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন? হ্যাঁ, এটাকে বড় চ্যালেঞ্জ মনে করছি যে যারা ম্যানেজিং কমিটি আছে তারা মানবে কি না। তার কারণ এখানে কিন্তু সবাই অন্য কথা বলে, যখন আমার এখান থেকে পরীক্ষা নিয়ে ডিরেক্ট ওখানে পাঠিয়ে দেওয়া হবে, ওখানে আর সুযোগ থাকবে না, তখন তারা মানতে চাইবে কিনা। অফিসিয়ালি হয়তো রিপোর্ট দিয়ে আমি মানালাম, কিন্তু সবাই মিলে যদি বলে যে না আমরা এটা চাই না, আমরা নিজেরা দেখতে চাই, তখন একটা সমস্যা হতে পারে। তবে আমার এই সিস্টেমটা করলে কিন্তু এটা 6 মাস থেকে 1 বছরের ভিতরে অনেক অগ্রগতি করা সম্ভব। ইটস নট ভেরি হার্ড। যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে জীবনমুখী শিক্ষা বা শিক্ষাকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করার একটা বিষয়, এই শিক্ষার্থীরা সেটা করতে পারছে না বলেই তারা মৌলিক শিক্ষাটা নিতে পারছে না, এরকম একটা কথা বলছিলেন এনায়েত খান। এর পাশাপাশি আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আমাদের মাধ্যমিক স্তরে আমরা দেখতে পাই যে শিক্ষকরা শ্রেণীকক্ষে যে পাঠদান করেন সেটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়, ইন্টারাকশনটা কম হয়। এই যে এই বিষয়গুলো, এগুলো দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার মনে করেন?
প্রথম কথা হচ্ছে যে শিক্ষার যে মানের সাথে কিন্তু এটা সম্পূর্ণভাবে জড়িত, এবং যে সমস্ত শিক্ষকরা স্কুলে বা কলেজে শিক্ষকতা করছেন তারা নিজেরা খুব একটা পড়াশোনা করেন না। তাদের মূলধনটাই হচ্ছে একমাত্র একটা টেক্সট বই, এর বাইরে তারা খুব একটা যান না, যে কারণে যে কোনো বিষয়ে পাঠদান করার জন্য যে একটা ডাইভার্সিফাইড ইনফরমেশন থেকে সোর্স নিয়ে শিক্ষার্থীদের সাথে আদান প্রদান করা দরকার, সেই জিনিসটা করে না। একেবারে খুবই ফোকাসড এডুকেশনটা তারা দেয়, যেটা পরীক্ষায় আসতে পারে, যতটুকুন লেখা দরকার বা যতটুকুন জানা দরকার এই ততটুকুন কারণেই করে। কি প্রতিযোগিতামূলক এই পরীক্ষাগুলোতে কারণেই প্রতিযোগিতাতে চলে আসছে, এই কারণেই প্রতিযোগিতা। সবারই একমাত্র লক্ষ্য হচ্ছে যে কি লিখলে আমি বেশি নম্বর পাবো, যেটা লেখার দরকার নাই, যেটা পরীক্ষায় আসবে না সেটা পড়ারও দরকার নাই। এখন আপনি দেখেন যে সিলেবাসটা তৈরি করা হয় বা কারিকুলামটা থাকে, সেটা কিন্তু একটা সার্বিক শিক্ষাক্রমের অংশ, পুরোটাই পড়াতে হবে। একটা ডিগ্রি অর্জন করার জন্য বা একটা লেভেল ক্রস করার জন্য তার পুরোটাই অর্জন করা উচিত। কিন্তু যদি আপনি পরীক্ষার কথা চিন্তা করেন, তাহলে এখান থেকে 50% বা 40% বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে যখন একটা ছাত্র যত ভালো রেজাল্টই করুক, সে উপরের শ্রেণীতে উঠে যাচ্ছে এই 40% নলেজের ল্যাকিংস নিয়ে, অভাব নিয়ে, কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ শিক্ষা হচ্ছে না। এই কারণেই আমি বলবো যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা পরিবর্তন আনা দরকার যেখানে কি বাছাই করার ব্যাপারটা থাকবে না। এই যে বাছাইয়ের বিষয়টা তো এখন মোটামুটি একটা কি বলবো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন সংবাদপত্রেও পড়াশোনার পাতা বা জি, ওখানে জি। বলে দেওয়া হচ্ছে যে এটা কিভাবে এটা করলে একটা নাম্বার পাওয়া যাবে বেশি। এটা একটা এরকম প্রবণতা কি আমরা বলবো, দেখতে পাই। একটা খারাপ ব্যবস্থা আর কি। এই অবস্থাটা থেকে বেরিয়ে আসা আমাদের আপনারা খুবই সেটা প্রয়োজন। নিয়ে কোনো কথা বলছেন না কেন? আমরা বলছি বিভিন্ন যে সেমিনার সিম্পোজিয়াম যখন হয়, আলোচনা হয়, এই যে আজকে কথাটা তো উঠছে, তাই না? এই কথাটা তো হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা না, কিন্তু কতদিন লাগবে এখান থেকে বেরিয়ে আসতে সেটা এখন আমরা বলতে পারছি না। আমি আপনার কাছে ওই প্রসঙ্গে ফিরে যাই, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেটা সাম্প্রতিক খুব আলোচিত বিষয়। সেখানে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিটাই ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার সেটা মেনে নেয়নি। তারা বলেছে যে না, বিশ্ববিদ্যালয়ের তো কোনটা মানে কি কারণটা কি আপনার কি মনে হয়? আমি যেটা মনে করি যে আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে স্বচ্ছতার কিন্তু বিন্দুমাত্র কোনো রকমের অভাব ছিল না। স্বচ্ছতার প্রশ্ন কিন্তু এখানে না, উঠছে না। এখানে এখন যে বলা হচ্ছে যে ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, পদ্ধতিটা হ্যাঁ, ত্রুটিপূর্ণ। এখন ত্রুটিপূর্ণ পদ্ধতিও স্বচ্ছ হতে পারে। হ্যাঁ, আমি বলছি এই যে ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, কোনটা ত্রুটিহীন সেটা যদি আমরা আগে নির্ধারণ করে না নিতে পারি। আমরা চেষ্টা করেছি যে আমাদের দুটো কথা বলেছি, যে আমরা সবচেয়ে ভালো ছেলে মেয়েগুলোকে নিতে চাই, আর দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা আমাদের নেপথ্যে কাজ করেছে, মস্তিষ্কের নেপথ্যে কাজ করেছে, যে কোচিং সেন্টার থেকে আমাদের ছাত্রছাত্রী এমনভাবে টিউটর্ড হয়ে আসে, এবং কোচিং সেন্টারগুলো বিজ্ঞাপন দিয়ে আমাদের চ্যালেঞ্জ করেছে যে আমাদের কাছে পড়লেই তোমরা ওখানে ভর্তি হতে পারবে। সেইটা ছিল আমাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ। সুতরাং আমরা তারপরেও এটা করার চেষ্টা করেছি। যেটা হয়েছে যে অনেকে দু একটি পরীক্ষার ক্ষেত্রে তারা এই চাপটা নিতে পারেনি, না নিতে পারে অনেকে প্রশ্নের উত্তরই দেয়নি, ব্যাপারটা সেইখানে ঘটেছে। কিন্তু আমি আপনাকে, যেহেতু আপনি যে আলোচনা, সেখানটা আমি একটু ফিরে যেতে চাই। এই যে কোচিং সেন্টার, আপনি খবরের কাগজটার কথা তুলে, এই দেশে প্রথম একটি খবরের কাগজ এটি আরম্ভ করে, আমি আর নাম বলতে চাইছি না, তখনই আমি অন্তত একজন ব্যক্তি এটা লিখে প্রতিবাদ করেছিলাম। তারপরে দেখা যাচ্ছে দেশের প্রধান সংবাদপত্র বলে যেগুলোকে চিনি, তারা প্রত্যেক দিন এমন করে, এটাই তো টিউশন, এটাই তো এক ধরনের কোচিং তারা তৈরি করছেন। এটার ব্যাপারে আমরা কিন্তু কিছু বলছি না। এবং আমি নিজে একটি খবরের কাগজের একদিনের কাগজে ওদের যে উত্তর ছিল, সেই উত্তরের মধ্যে প্রায় 40% ভুল উত্তর ছিল, সেটা লিখে পাঠিয়েছিলাম। সেটা কি তারা চেপেছিল? না, তারা কখনোই ছাপবেন না সেটা, যে এই উত্তরগুলো ভুল আপনার এখানে, এবং ওইটাই ছেলেমেয়েরা শিখছে। কিন্তু এই যে একটা বড় ব্যাপার হচ্ছে, আর আপনি যে নাজমুল খুব ভালো কথা বলছে শিক্ষকদের ব্যাপার, কিন্তু আমরা যে পাঠ্যক্রমটা দিয়েছি, আমি আপনাকে একটা বইয়ের কথা একটু আমি রেফার করি। আমাদের ক্লাস 6 একটা ইংরেজি বই আছে। এই ক্লাস 6 ইংরেজি বইয়ের প্রথমটাই হচ্ছে মানে কিভাবে ছাত্রছাত্রীদের এই জায়গাটা থেকে তাদের মনস্তাত্ত্বিক টেনে আনা হয় না। প্রথম যে লেসনটা, এটা হচ্ছে এয়ারপোর্টে, যার সঙ্গে আমাদের গ্রামের ছেলে মেয়েদের কোনো যোগাযোগ নেই। দ্বিতীয়টা হচ্ছে এমন একটা জায়গায় যেখানেও একেবারেই এটা খুব একটা নাগরিক এলাকা, সেখানেও এমনভাবে সব কথাবার্তা বলা হচ্ছে যে ও আমি কি পছন্দ করি, আমি সফট ড্রিঙ্কস পছন্দ করি না। এইভাবে এরপরে যখন আমি যাচ্ছি, একটা ছেলে ক্লাসে আসছে, সে তার ক্লাসরুম খুঁজে পাচ্ছে না, ক্লাসরুমে এই রুমে ওই রুমে যায়। মানে এটি এমন একটা রিফ্লেকশন
আমি মনে করি খুব গ্রামের স্কুলগুলোতে শ্রেণীকক্ষ লেখা থাকে, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, কিন্তু এই বইটি আমার হাতে আছে। আমি এই প্রসঙ্গে একটু এখানের কাছে যাচ্ছি। গত বছর প্রকাশিত 70টি বইয়ে বানান ভাষাগত ভুলের পাশাপাশি তথ্যে মারাত্মক বিচ্যুতি ছিল। পাঠ্য বই তৈরিতে অনেকে দায়িত্ব পালন করেননি, এটি শিক্ষামন্ত্রী বলেছিলেন। তো এই যখন অবস্থা, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে? যে আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাইনি কোথাও যে এই এর সঙ্গে যারা ছিল। আনফরচুনেটলি এটা যেগুলো যারা করে তারা সবাই আমাদের বাংলাদেশের বিশেষজ্ঞ। আমাদের যা আছে স্টক তাই দিয়ে আমাদেরকে, আমি মনে করি এই যে ইংরেজি একটা বইয়ের কথা উনি বললেন, এখন আমরা সেটাও নিশ্চয়ই বিশেষজ্ঞ একটা দলই আমাদের সব বিশেষজ্ঞদেরকে যদি এখন সব জেলে ঢুকিয়ে দিই তাহলে কাজ কোথা থেকে হবে? এখন যা আছে এটা দিয়ে চালাতে হবে। তবে আমরা মোরাল সুয়েশন করি আগামী দিনগুলোতে যাতে আরো ভালো হয়। আমি অবশ্য সবে এসেছি, আমি জানি না এটা আমার কতদূর বলা ঠিক হচ্ছে। তবে বিষয়টা হচ্ছে যে বেশি হচ্ছে দায়িত্বশীলতা হচ্ছে সবচেয়ে বড় কথা। দায়িত্বশীলতার একটা প্রশ্ন এখানে আছে। ভুল তো অবশ্যই থাকা উচিত না, তবে আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতে। এখনই অবশ্য আমি আসার আগে অবশ্যই বইগুলো হয়ে গেছে অলরেডি, দেখা যাক কি হয়। আমার পক্ষে তো এটা একা পড়া তো সম্ভব না।